অন্ধমহলে থেকেও কিন্তু তারা পিছিয়ে ছিলেন না। যেমন আমরা অন্ধমহলে থেকেও দেখেছি বিপ্লবীতে নেতৃত্ব দিয়েছেন মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দার, রীনা ভৌমিক প্রমুখ। তেমনি সফল আমরা দেখেছি পাইলট দুর্গা ব্যানার্জিকে, জাজ পদ্মা খাতুন, ইংলিশ চ্যানেল পার হয়েছেন আরতি সাহা। মহিলারা লেখিকা যথেষ্ট নাম করেছেন। মুখি ছেড়ে কলম ধরেছে অনুরূপা দেবী, নিরুপমা দেবী, কামিনী রায় প্রমুখ। সম্পাদনা কাজে কিন্তু মহিলা পিছিয়ে। আগে আমরা প্রথম মহিলা সম্পাদিকাকে জানি, যিনি ভারতী পত্রিকা সম্পাদিকা ছিলেন, স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথের দিদি। তারই মেয়ে সরলা ঘোষাল পরবর্তীকালে অনেকদিন যদি সুষ্ঠুভাবে পত্রিকাটা চালিয়েছিলেন। আজকে আমরা তিনজন এরকম সফল মহিলা সম্পাদিকাকে আমাদের মধ্যে পেয়েছি। এরা হলেন একসাথে পত্রিকার শ্রীমতী কনক মুখোপাধ্যায়, রূপান্বয় পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদিকা শ্রীমতী সাগরিকা শর্মা, দিব্যজ্যোতির পথে পত্রিকার সম্পাদিকা শ্রীমতী নন্দিতা দত্ত। প্রথমে আমি কনক দিয়ে আপনাকে প্রশ্ন করছি, আপনি সকলের বড়, একসাথে পত্রিকার আপনি সম্পাদিকা, আবার আপনি একসময় ছিলেন অধ্যাপিকা, আপনি বিভিন্ন সংগঠনমূলক নারী সংগঠনমূলক কর্মে যুক্ত, আবার আপনি একসাথে সম্পাদনা করছেন প্রায় 30 বছর হলো। তা আপনি এই কাজগুলো সব একসঙ্গে কি করে করলেন? দেখুন, এই যে বিভিন্ন কাজের কথা বললেন, নারী আন্দোলন করা, কি সংসদে কাজ করা, কি তার সঙ্গে সাহিত্য সেবা করা, পত্রিকা চালানো, এই কাজগুলি কিন্তু পরস্পর বিরোধী নয়, একটা থেকে আর একটা বিচ্ছিন্ন নয়। আমার অভিজ্ঞতা বলে এসব কাজের মধ্যে সামঞ্জস্য আছে, সমন্বয় করা সম্ভব, একটা অপরের পরিপূরক। ধরুন, আমি যদি নারী আন্দোলন, যেখানে নারীদের অধিকারের জন্য আন্দোলন হয়, তার সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমি মহিলাদের সমস্যাগুলি জানতে পারি, অনেক মহিলাদের সঙ্গে পরিচয় হয়। তা না হলে তাদেরই তো জীবনের প্রতিচ্ছবি কাগজে ফোটাতে হবে। তাছাড়া আরো একটা কথা, আমি তো একা কাগজ চালাই না, আমার এই একসাথে পত্রিকার পিছনে আমাদের বিরাট মহিলা সংগঠন আছে, সকলের সহযোগিতা নিয়েই আমরা দীর্ঘ 30 বছর ধরে এই কাগজটা চালাচ্ছি। আচ্ছা, রূপান্বয় পত্রিকার সম্পাদিকা সাগরিকা দিয়ে আপনাকে একটা কথা আমি বলছি। আপনি যে শুধু সম্পাদিকা তাও নয়, আপনি আবার শিশু সাহিত্যিক হিসেবে বিশিষ্ট একটা পরিচয় আপনার সমাজে আছে। কারণ এবছরই শিশু সাহিত্য পরিষদ আপনাকে পুরস্কার দিয়েছে, আমি জানি, আপনার দিয়াশিনী মহারাষ্ট্র বইটার জন্য। তা এই যে শিশুদের নিয়ে লেখা, খুব কম সাহিত্যিকই শিশুদের নিয়ে লেখেন। কেন শিশুদের যে নিয়ে যে একটা সাইকোলজি শিশুদের বোঝা, সেটা কঠিন কি সহজ সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে খুব শিশু সাহিত্যিক কিন্তু আমাদের মধ্যে আমরা দেখি না। যেমন অনেক আগে হয়তো স্বপনগুলো ছিলেন, মৌমাছি ছিলেন, আর ইদানিং সেরকম কিছু দেখা যাচ্ছে না। শিশু সাহিত্য তো অনেক তৈরি হয় অনেক, কিন্তু শিশু সাহিত্য ঠিক সেইভাবে তৈরি হচ্ছে না। তা আপনি এই যে একটা বিরাট সাফল্য পেলেন, এর আগে কি আপনি কোনো পুরস্কার পেয়েছিলেন শিশু সাহিত্যের? ভারত শিশু সাহিত্য সম্মেলন থেকে একটা পুরস্কার, প্রদীপ শিপানী পুরস্কার, সেটা একজন গুজরাটি লেখকের নামে দেওয়া হয় প্রতি বছর একজন বাঙালি শিশু সাহিত্যিককে, বিনিময় হয়ে আছে। তাহলে এই শিশুদের জন্য লেখার যে অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে পেয়েছেন? ছোট ছোট ফুলের মতো শিশুদের নিয়ে তো লিখতে ইচ্ছে করে, তাদের কে না ভালোবাসে, ছড়া, কবিতা, গল্প, তাই তো তাদের জন্য লিখে যাই। তবে অনুপ্রেরণা পেয়েছি আমি আমার প্রধানত মায়ের কাছ থেকে। আমার মা আমাকে খুব ছোটবেলায় রামধনু, মৌচাক, তারপর রংমশাল, এইসব শিশু পত্রিকার গ্রাহিকা করে দিয়েছিলেন। ওইসব পত্রিকার গল্প, কবিতাগুলি পড়তে আমার খুব ভালো লাগতো। সেই থেকেই শিশু সাহিত্যের প্রতি আমার একটা আকর্ষণ এসে যায়। আমার বাবা আমাকে প্রেরণা দিয়েছিলেন সাহিত্যিক হবার জন্য, কিন্তু তারপরে তখন তো ছোট ছিলাম, তাই অনেক প্রবন্ধ, গল্প, কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, আর কিছু কিছু পুরস্কারও পাই। তারপর থেকে যেসব পত্রিকার নাম করলাম, রামধনু, শুকতারা, পাঠশালা, এগুলি তো আমি লিখতে শুরু করি। এবার বলুন নন্দীবাবু, আপনি তো দিব্যজ্যোতির পথের সম্পাদিকা। তা দিব্যজ্যোতির পথে এই নামটার মধ্যে একটা আধ্যাত্মিক ভাবনা জড়িয়ে আছে।
তা আপনি সামাজিক, অথচ আপনার এই পত্রিকাটার নাম আধ্যাত্মিক ও সামাজিক পত্রিকা। তা আধ্যাত্মিক এবং সামাজিক এই দুই লেখার আপনি কোনটাকে বেশি গুরুত্ব দেন? গুরুত্বটা প্রধানত দুদিকেই আছে, কারণ আধ্যাত্মিক এবং সামাজিক এই দুটো জিনিস অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটাকে ছেড়ে আরেকটা তো নয়। সেই জন্য আমার মতে দুটো বিষয়ে একের পরিপূরক, অন্যের পরিপূরক। আচ্ছা সালামজি, এবার আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আজকাল বড় বড় পত্রিকাগুলো, মানে বাজারে চলতি নাম করা যেসব পত্রিকা আছে, তাদের সম্বন্ধে শোনা যায় তারা ভীষণ গোষ্ঠীবদ্ধ। নতুন লেখক লেখিকারা হয়তো সেখানে ঢুকতেই পারে না, বা তাদের লেখা নাকি পড়াই হয় না। তা সেই সম্বন্ধে আপনি তো আজকে সম্পাদনা করছেন একসাথে পত্রিকার অনেক 30 বছর ধরে। হ্যাঁ, তার আগেও পড়েছি। তারপরে ঘরে বাইরে পত্রিকা ছিল ঠিক একসাথে আগে, সেটা 14 বছর চলেছিল। 10 বছর আমি সম্পাদিকার কাজ করেছি, তার আগে ছিলেন তাহলে 40 বছর আপনার এই সম্পাদনার কাজের অভিজ্ঞতা। তা সেই অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয়, সেটা কি সত্য? এখন এটা ঠিকই, দেখুন পত্র পত্রিকার মধ্যে যারা কিছু কিছু পত্র পত্রিকা আছে যেটা একটা তারা গোষ্ঠীবদ্ধভাবে রয়েছে। সমস্ত লোকের, মানে বিশেষ করে অনেক নতুন নতুন মহিলা বা পুরুষ লেখিকাই বলুন, লেখক বলুন, তাদের সুযোগ সুবিধা সেখানে বেশি হয় না, এটা ঠিক। তবে এখন আমার যে ধারণা, যা অভিজ্ঞতা, যে এই পত্রিকার মারফত আমরা সমস্ত স্তরের লেখিকাদের একটা সুযোগ দিতে পারি। তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা থেকে আরম্ভ করে আর পঞ্চায়েতের কর্মী, পৌরসভার কর্মী, তার মধ্যে অনেকে আছেন স্কুলের শিক্ষিকা আছেন, কর্মচারী আছেন, আবার গৃহবধূও আছেন। এই সর্বস্তরের যে লেখিকারা, তা এদের যে একটা আত্মপ্রকাশ, তার একটা সুযোগ কিন্তু আমাদের এই পত্রিকা ঘিরে হয়েছে। আর আত্মপ্রকাশ না হলে তো আত্মবিকাশ হয় না। হ্যাঁ, তাহলে আমরা এই যে নারী প্রগতির কথা বলি বা মেয়েদের উন্নতির কথা বলি, তাদের এই আত্মবিকাশের প্রকাশের একটা সুযোগ না পেলে কি করে তারা তাদের উন্নতি হতে পারে? আপনাকে একটা প্রশ্ন করছি যে একটা আপনার এই পত্রিকাটা আমি দেখলাম একমাত্র যেখানে কোনো বিজ্ঞাপন নেই। তাই বিজ্ঞাপন নিয়ে একটা পত্রিকা তো বার করতে অনেক খরচা। তাহলে আপনার এই পত্রিকার খরচা কি থেকে আপনি বলছেন? আমি প্রায় 19 বছর রূপান্বয় পত্রিকার সম্পাদনা করছি। প্রথম দিকে বেশ কয়েক বছর আমি বিজ্ঞাপন পেয়েছি প্রচুর, কিন্তু আমার একটা দোষ আছে, আমি সব কাজ নিজে হাতে না করে স্বস্তি পাই না। সেই জন্য বিজ্ঞাপনের ঝামেলা ও পরিশ্রম আমার অনেক। বিজ্ঞাপন পাই তো টাকা পেতে দেরি হয়। টাকার কথা ভাবছেন, আমি সাধারণ কিছুদিন চাকরি করেছি, সেই চাকরির টাকাটা ফিক্সড অ্যাকাউন্টে আছে, তা থেকে, এবং আমি সংসারের বাহুল্য বর্জন করি। তাছাড়া আমার গ্রাহক গ্রাহিকা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে ছড়িয়ে আছেন 550 গ্রাহক গ্রাহিকা, এবং তারা হচ্ছেন প্রবাসী বাঙালি বেশিরভাগই। তারা যেমন আসাম, মহারাষ্ট্র, তারপরে বিহার, তারপরে কেরালা, মেঘালয়, এইসবই তারা রয়েছেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, সিউড়ি, মালদা, তারপরে দুর্গাপুর, এতেও আমার প্রচুর গ্রাহক রয়েছেন। তারাই করেন কি, আমার বেশি যিনি দায়িত্বশীল তাকে আমি একটা দায়িত্ব দিয়ে দিয়েছি প্রত্যেক অঞ্চলে, সেটি তিনি আমার এই যেটা বিক্রয় কেন্দ্র সেটা ধরে রাখেন। তাছাড়া সর্বোপরি আমার স্বামী রয়েছেন আমার পাশে, উনি খুব সাহায্য করেন। এবার নঞ্জাদি, আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনার এই পত্রিকার কথা বিশেষ, বাজারে যে চলতি পত্রিকা চলে তার থেকে আপনার পত্রিকাটা একটু বিশেষ ধরনের, অন্য ধরনের। কেননা আজকাল যে সাহিত্য, আজকে সমাজের যে অবক্ষয়তার মধ্যে যে সমাজ চলেছে, তার একটা প্রতিফলন সাহিত্যে পড়তে বাধ্য। কিন্তু তার বলে যে অশ্লীল ভাষা সাহিত্যে প্রয়োগ করা বা সেক্সের প্রাধান্য সাহিত্যের মধ্যে যে পাচ্ছে আজকাল, বা নারী দেহকে একটা বিচ্ছিরিভাবে তাকে বর্ণনা করে লেখা হচ্ছে, সেটা কি তুমি মনে করো সাহিত্যের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে না? হ্যাঁ, প্রচন্ড রকম ভাবে ক্ষুণ্ণ করছে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সমাজের মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে প্রচন্ড রকম ভাবে। সেই অস্থিরতার জন্যই নানান রকম সামাজিক সমস্যা দেখা যাচ্ছে,
পারিবারিক সমস্যা দেখা যাচ্ছে, তারপরে পারিবারিক থেকে সামাজিক, সামাজিক থেকে রাষ্ট্রিক, এইভাবে সমস্ত জিনিসটাই দেশের মধ্যে একটা অস্থিরতা আসবে। সেই জন্য আমাদের উচিত একটু ভেবেচিন্তে আগামী প্রজন্মের কথা ভেবে একটু সংযতভাবে লেখা, সংযতভাবে কথা বলা, একটা আদর্শকে মেনে চলা, নৈতিকভাবে চলা, সবকিছুর একটা সমন্বয় নিয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় সব কিছু থেকে বিশেষ করে আমাদের আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর জিনিস দেখাতে পারবো। সত্যম শিবম সুন্দরম যে কথাটা আছে, সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এটা আমাদের একটা প্রত্যেকের প্রচেষ্টা। মধ্যে এটা থাকলে থাকা উচিত আমার মনে হয়। আচ্ছা কনকদি, বলুন। এবার আপনি বলুন যে আজকাল মানে পুরুষের সমাজে পুরুষদের মানে ধারণা একটা যে মহিলারা খুব ইন্টেলেকচুয়াল লেখা লিখতে পারেন না, যেহেতু তারা অন্ধর বলে থাকে। হ্যাঁ, কিন্তু আপনি তো 30 বছর ধরে একসাথে মহিলা যে পত্রিকাটা চালাচ্ছেন, বহু লেখিকাকে নিয়ে আপনি দেখছেন তাদের লেখা। তা আপনার কি মনে হয় এই কথাটা কি সত্য? আমার তো মনে হয় না, কেননা আমি মনে করি যে নারীরা যেভাবে শ্বশুর শাশুড়ি, প্রথম জীবনে মা বাবা ভাই বোন, তারপরে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি ননদ, তারপর স্বামী ছেলে মেয়ে প্রত্যেকের সঙ্গে এই যে অ্যাডজাস্ট করে চলার যেটা ক্ষমতা, তার মধ্যে থেকে তাদের একটা অদ্ভুত অভিজ্ঞতা অর্জন করে তারা। সেই অভিজ্ঞতা যদি সাহিত্যে কাজে লাগে, নিশ্চয়ই বাস্তববাদী লেখা মহিলারা অনেক বেশি লিখতে পারবে। সে সম্বন্ধে আপনার কি একমত আমার সঙ্গে? এটা ঠিকই বলেছেন যে মহিলা লেখিকারা অনেক বেশি বাস্তবধর্মী, অনেক সংখ্যক মহিলা লেখিকাই বাস্তবধর্মী লেখা লেখেন। তবে একেবারে ভাববাদী লেখেন না বা এরকম নয় তা বলছি না আমি। আর ওই যে প্রথমে যেটা বললেন যে পুরুষদের ধারণা যে তারাই বেশি ইন্টেলেকচুয়াল লেখেন, এখন ওটা পুরুষদের নিজেদেরই ধারণা এবং প্রচারটাও তারাই নিজেরাই করেন। কারণ এটা আমাদের সমাজটাই পুরুষ প্রধান, তাদের কথাটা চলেও বেশি, লোকে শোনেও বেশি। আবার এটাও তো ঠিক যে তারা লেখাপড়া শেখার বা সাহিত্য চর্চা করার সুযোগ সুবিধা অনেক দিন আগে থেকে অনেক বেশি পেয়েছে। কিছু কিছু তাদের আছে, কিন্তু তাই বলে আপনি যদি সাহিত্য নান্দনিক সৃষ্টির কথা বলেন, সেটা তো শুধু বই পড়লে হবে না, সেটার একটা অনুভবের ব্যাপার আছে, সেটা একটা অনুধাবনের ব্যাপার আছে, জীবন বোধ, মূল্যবোধ। এখন এই জিনিসটা আমরা তো দেখছি যে বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে একেবারে আমার গ্রামের মেয়েদের থেকে আরম্ভ করে শহরের মেয়ে, অন্দরমহলের মেয়ে, তারাও পর্যন্ত একটা নিজেদের প্রকাশ করবার জন্য যে সাহিত্য সৃষ্টি করেন, সেগুলি অনেক বেশি বাস্তবধর্মী। এখন আপনার রচনা শৈলীর দিক থেকে, এখন অনেক দিক থেকে আপনি বলবেন না যে খুব একটা উৎকর্ষ প্রথমেই হয়ে গেছে, কিন্তু বিষয়বস্তুর দিক থেকে সেটা সমাজের পক্ষে অনেক বেশি প্রয়োজনীয়। এবং যদি আমরা প্রগতি সাহিত্যের কথা বলি, তাহলে তো এই চলমান জীবনের যে প্রতিচ্ছবি, মানুষের যে জীবন সংগ্রামের যে প্রতিচ্ছবি, এটা কিন্তু ছেলে বলুন মেয়ে বলুন, আপনার যারা এই একটু বেশি কর্মজীবন মেহনতি মানুষ যারা, তারা কিন্তু তাদের যে রচনা তার মধ্যে বেশি প্রতিফলিত হয় এই বাস্তব জীবনের ছবি। এটা ঠিক। সাগরে আপনাকে একটা প্রশ্ন করতে আমি, যে আজকাল দেখা যাচ্ছে বড় বড় পত্রিকাতে যে সমস্ত লেখা বেরোয়, তারা হয়তো মনে করে যে তাদের লেখার মান হয়তো অনেক বেশি, ভালো হয়তো অনেক, তাই জন্য। কিন্তু আপনাদের পত্রিকায় আপনারা নতুন লেখক লেখিকাদের সুযোগ দেন। তা আপনার কি সেটা মনে হয় সত্য যে নতুন তরুণ লেখক লেখিকা যারা, তাদের থেকে প্রবীণ বা নামকরা লেখক লেখিকাদের মানে উৎকর্ষতা অনেক বেশি লেখা? কোনো কোনো তরুণ সাহিত্যিকের লেখা অনেক প্রবীণ প্রতিষ্ঠিত সাহিত্যিকদের চেয়ে মান অনেক উঁচু হয়, সেটা আমি সানন্দে স্বীকার করি। তাদের কুশলতা, তাদের পটভূমিকা, তাদের নতুনত্ব মনকে নাড়া দেয়। তবে পত্রিকা তো সার্বজনীন, সেই জন্যে আমি কিছু প্রবীণ সাহিত্যিকদের লেখা অবশ্যই নিই, তো খুব কম সংখ্যায়। তারা তো সব পত্রিকাতেই লেখার সুযোগ পান। নবাগত প্রতিভাধর তরুণ তরুণীদের লেখাই আমি বেশি নিই। বিশেষ করে তারা তো প্রথম শ্রেণীর গোষ্ঠীগত পত্রিকাতে স্থান খুব কমই পান। আর তাদের যদি আমরা সুপ্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমাদের সাহিত্যের সম্পদ আসবে কি করে? সাহিত্য তো তাহলে অতীতের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবে।
আর প্রবীণ আর নবীনের তুলনার কথা বলছেন, আমি রূপান্বয়ে প্রবীণ সাহিত্যিকের পাশে নবীন সাহিত্যিকদের রেখে দিই। তারাই পরস্পরের তুলনা করুন, তারা কে কিরকম লেখে। তবে আমার নিজের কথা যদি বলেন তুলনামূলকভাবে, আমি ঠিক বলতে চাই এইটুকু যে তরুণ সাহিত্যিকদের কিছু কিছু সাহিত্য ক্ষেত্রে অবশ্যই সাধনা করতে হবে। প্রত্যেক সাহিত্যিকই তো সাহিত্য ক্ষেত্রে সাধনা করেছেন, আর নবীন সাহিত্যিকদের তো প্রবীণ সাহিত্যিকদের হাত ধরে চলতেই হবে, প্রথম দিকে চলতে হবে। সেই জন্য নবীন আর প্রবীণের তুলনা চলে না। খুব ভালো লাগলো শুনে। নন্দিতাদি, আপনি একক মহিলা হিসাবে যে এই যে চিন্তা করেছেন একটা এ ধরনের পত্রিকা বার করার, যে সমাজে যা চলছে তার থেকে একটু আলাদা, হ্যাঁ, তা সেই যে এই যে পত্রিকাটাকে নিয়ে চলার মতো যে অনুপ্রেরণাটা, সেটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? এটা বলতে গেলে আমাকে একটু নিজের ব্যক্তিগত কথা বলতে হয় একটু। আমি একটা মস্ত বড় মানসিক দুঃখ পেয়েছিলাম, শোক পেয়েছিলাম, যার ফলে আমার তখন এই সময়টাতে এই শোকের থেকে উত্তরণের জন্য আমার প্রয়োজন হয়েছিল কিভাবে আমি শোকটাকে গ্রহণ করি, সেই তার প্রয়োজন একটা মনের মধ্যে এসেছিল। সেই সময় আমি বিশেষ করে খুবই কৃতজ্ঞ যে আমাদের পূজনীয় বেদপ্রাণা প্রব্রাজিকা বেদপ্রাণাদের কাছে, তিনি আমাকে শিখিয়েছিলেন যে কিভাবে একটু সংযত করা যায়, শোকটাকে কিভাবে তুমি উতরে আসতে পারো, এই ভাবটা তিনি আমায় দিয়েছিলেন। তো এখন তারই অনুপ্রেরণায় আমি ভাবলাম যে আমার মতন তো অনেকেই শোক পায়, তো সুতরাং যদি সেরকম শোক থেকে উত্তরণের পথ নিতে হয় বেছে, তবে হয়তো আমরা এই যে জাগতিক চিন্তা ভাবনা, পার্থিব চিন্তা ভাবনা এবং আমাদের যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা, এই দুটো সমন্বয় নিয়ে চলা দরকার। আমি আগে যে কথা ভাবতে পারতাম না, আজকে আমি অনায়াসে সেই চিন্তা ভাবনাটা করতে পারি। কারণ আগে যে চিন্তা ভাবনা আমার মাথায় ছিল বা যেভাবে আমি চলতাম ফিরতাম এই জাগতিক জীবনে, এখন মনে হয় যে অনেকটা এই আধ্যাত্মিক চিন্তা ভাবনা থেকে আমরা একটা সমন্বয় নিয়ে এগোচ্ছি বলে এই জিনিসটা থেকে আমরা মুক্তি পেয়েছি। মানে এই যে শোক যে কি সাংঘাতিক জিনিস সেটা সকলেই জানেন, যারা পেয়েছেন অবশ্যই। তো এটা থেকে একটা এসেছিল যে দুটো জিনিসকে এক সমন্বয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে হয়তো এই মানুষ একটু মনে শান্তি পাবে। এই যে আজকাল প্রায় যে শোনা যাচ্ছে যে সাহিত্যের ক্ষেত্রে আপনার তো 40 বছরের ধরুন অভিজ্ঞতা সম্পাদনার কাছে, তা মহিলাদের তো অনেক কিছু নিচ্ছে, তারা কি করবে না করবে চিন্তা। তা এই যে সম্পাদনার কাজে যদি আজকে আমাদের যে অনুষ্ঠান দেখছে, সম্পাদনার কাজে যদি কেউ এগিয়ে আসতে চায় আর কি, বা পত্রিকা বার করতে চায়, তাদের কি কি সুবিধা মানে দেওয়া যায়, বা কি করে তারা সুবিধা পেতে পারে, কার কাছে কিভাবে, সেটা যদি একটু আপনি বলেন। দেখুন, পত্র পত্রিকার আরো অনেক বেশি দরকার, কারণ শিক্ষা বিস্তার হচ্ছে, মানুষের মধ্যে জাগরণ আসছে, চেতনার বিকাশ হচ্ছে, তা সেই তাদের সেই চিন্তা ভাবনা জীবন সংগ্রামের কথা প্রতিফলিত করবার জন্য বহু পত্র পত্রিকার দরকার। তবে এই যে আমি এই বন্ধু যেমন বললেন ব্যক্তিগত প্রচেষ্টায়, আমি মনে করি দেখুন এখন একটা গণতন্ত্রের যুগ, একটা সাহিত্য সৃষ্টি করতে গেলেও এখন একটা গণসাহিত্য, গণসংস্কৃতি, গণচেতনা বিকাশ, এই জিনিসগুলির এখন এই যুগ এসেছে। সুতরাং আপনি যদি পত্র পত্রিকা, আমার যে অভিজ্ঞতা, এই ব্যক্তিগত প্রয়াসে, ব্যক্তিগত ইচ্ছায়, একার চেষ্টায় করলাম, নিজের একার চিন্তায়, তা নয়। চিন্তাটা একটা যৌথ প্রচেষ্টা, যৌথ চিন্তাধারা আর প্রগতিশীল ভাবধারা না হলে এখন আপনার যুগের সঙ্গে এগিয়ে যেতে হবে আমাদের। মানুষ জীবন সংগ্রাম করছেন, তারা এগিয়ে যাচ্ছেন, গ্রামে শহরে মেয়েরা ছেলেরা তারা এগিয়ে যাচ্ছে। জীবনের অগ্রগতিটা যদি প্রতিফলিত না হয় তাহলে তো প্রগতি সাহিত্য হয় না। আর তাই যদি হয় তাহলে আপনার সেই মানুষকে, সাধারণ সমস্ত মানুষের জীবনের প্রতিফলন, ধরুন মহিলা পত্রিকা, তাহলে মহিলাদের জীবনের তো প্রতিফলন চাই, তার মধ্যে সেটা একা চেষ্টা করলে তো হবে না, মহিলাদের সুযোগ সুবিধা, এটা একটা যৌথ প্রচেষ্টা ছাড়া একটা আপনার গণতান্ত্রিক চেতনা বিকাশের একটা
উপায় হিসেবে একদিকে সাহিত্য সংস্কৃতি আর একদিকে গণতান্ত্রিক চেতনা, দুটো কিন্তু বিচ্ছিন্ন নয়। একটা কথা হলো যে এককভাবে ব্যক্তিগত বলুন। চিন্তার থেকে হ্যাঁ অনেকে তার হ্যাঁ। সঙ্গে সহযোগী হয়ে যায়, হ্যাঁ, তাই। তারপরে এটা টেনে নিয়ে চলে, হ্যাঁ একটা সৎ প্রচেষ্টা থাকলে অনেকেই তার ঠিকই, সঙ্গে ঠিকই, সহযোগিতা ঠিকই, এগিয়ে হ্যাঁ। এগিয়ে চলে। সব তখন প্রচেষ্টা, যৌথভাবে সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে একমাত্র পথ। উদ্যোগ আপনি একা নিতে পারেন, কিন্তু সেই জিনিসটাকে যদি আপনি সকলের সঙ্গে যৌথভাবে আরো সকলের সঙ্গে মিলিতভাবে না হন, তাহলে সেই জিনিসটা রাখা মুশকিল। আজকাল নাকি পাঠক পাঠিকার সংখ্যা তেমন আমাদের সময় যেমন পাঠক পাঠিকাদের সংখ্যা খুব ছিল, এখন নাকি সেটা নেই। না না, তা সেটা কি ঠিক। সত্য? মানে আপনারা এতদিন ধরে সম্পাদনা করছেন, আপনাদের কি মনে হয় সেই কথাটা কি সত্য? আমার কিন্তু মনে হয় কিছুটা সত্য, কারণ আমিও তো একসময় শিক্ষিকা ছিলাম। আমি তখন ছাত্রীদের মাঝে মাঝে বলতাম যে তোমাদের কি সাধারণ জ্ঞান নেই, কিছু পড়ো টড়ো না, বাইরের বই পড়বে। তখন ওরা বলে মা বাবা পড়তে দেয় না দিদি, খালি পড়ো 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 বলে আমাদের যন্ত্র করে দিচ্ছে। কথাটা খুবই ঠিক, ওরা যন্ত্র হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার নন্দিতাজি, নতুন লেখক লেখিকা যারা কি ধরনের লেখা তুমি তো আমার এই পত্রিকাটার মধ্যে একজন লেখিকা, এবং তুমি দেখছো যে তুমি জীবন থেকে তুলে নিচ্ছ সমস্ত ঘটনাগুলো দিয়ে তুমি বোঝাতে চাইছো যে আজকের যুগে যে সমস্যাগুলো আমাদের জীবনে প্রচন্ড রকম ভাবে এসে যাচ্ছে, সেগুলোর থেকে আমরা কি করে মুক্তি পাই তার একটা দিশা তুমি ধরিয়ে দিতে চেষ্টা করছো। সেরকম লেখক লেখিকা আমাদের এই বইটার মধ্যে আসছে পত্রিকাতে। কেউ ধর্ম ও বিজ্ঞান নিয়ে লিখছে, কেউ জীবন থেকে নেওয়া গল্প নিয়ে লিখছে, কেউ আবার ভ্রমণ কাহিনী লিখছে। এইভাবে আমাদের এই বইটা এগিয়ে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি শুধু আমার এই কলকাতাতে নয়, এটা কিন্তু আমেরিকাতেও বাঙালি যারা আছেন তাদের মধ্যে একটা সাড়া পড়েছে, তারা চাইছে। আচ্ছা, খুব ভালো লাগলো। আপনারা সবাই যে, আপনাদের সবাইকে আমরা আজকে দিগদর্শনের মধ্যে পেয়েছি, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ।